কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তমলুক কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বেলাগাম মন্তব্য করেছেন তিনি, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবং সেই কুরুচিপূর্ণ বেলাগাম মন্তব্যের অভিযোগে তার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে নির্বাচন কমিশনকে। এবং তারপরেই আমরা দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে শোকজ করা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আগামী 20 তারিখ বিকেল 5টার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শোকজের উত্তর দিতে হবে। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন যে তিনি কোনো ভুল করেননি, তিনি তার অবস্থানে অনড় রয়েছেন এবং তিনি শোকজে চিঠি পেলে তিনি তার উত্তর দেবেন বলেও জানিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই কথা বলছে তখন কিন্তু একদিকে যেমন প্রশাসনিকভাবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল, পাশাপাশি রাজনৈতিকভাবেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা জবাব ছুঁড়ে দিয়েছে তৃণমূল শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি তুলে ধরে পাল্টা জবাব দিয়েছেন তিনি। একদিকে যখন এই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কুকথাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তরজা, অন্যদিকে আজকে আদালতেও এই সন্দেশখালী ইস্যুতে আমরা দেখতে পেলাম পিয়ালি দাস ওরফে মাম্পি দাস এবং গঙ্গাধর কয়াল দুজনেই আজকে রাজ্যের বিরুদ্ধে তারা কলকাতা হাইকোর্টের কাছে তাদের যে অবস্থান তা নিয়ে আবেদন জানিয়েছিলেন। দুটি ক্ষেত্রেই জোড়া স্বস্তি মিলেছে ভারতীয় জনতা পার্টির শিবিরে। এই বিষয়গুলি নিয়ে আজ চর্চা করব বাংলা বলছের মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। রয়েছেন মণিকাঞ্চন পাল, রাজ্য বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, রয়েছেন কেতন জয়সওয়াল, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল, এবং রয়েছেন গৌতম রায়, সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনায় যাব তা অবশ্যই তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থীর বেলাগাম মন্তব্য। কি বলেছিলেন যাকে নিয়ে এত চর্চা, এত বিতর্ক? আমরা প্রথমে শোনাবো সেই বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। আমি এই বক্তব্যের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান শুনিয়েছি। বাকি রাজনৈতিক মহল এই বক্তব্যকে কিভাবে দেখছে, প্রথমে তাদের বক্তব্য শুনবো। প্রথমে কংগ্রেস, কেতন জয়সওয়াল। দেখুন, এটা রাজনৈতিক একটা অরাজকতা বলবো আমি। মানে দেখুন, ভদ্রলোক এইভাবে ভাষায় কথা বলতে পারেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা। আমরাও তার প্রতিদিন তার বিরুদ্ধে কথা বলি, আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই, কিন্তু একটা ভদ্রতা রেখে একটা মানে যেটাকে বলে না আনপার্লামেন্টারি একটা ভাষা বা পার্লামেন্টারি ভাষা। রাজনীতিতে আমরা থাকলে সবাই রাজনীতি করে, সবাই সমালোচনা করি, কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। এইসব কথা অ্যাটলিস্ট এরকম একটা লোকের মুখে তো আরও শোভা দেয় না যে একজন প্রার্থী, সে একটা জনপ্রতিনিধি হতে চাইছেন বলে মানুষের কাছে এসছেন। সে এর পূর্বে তিনি একজন বড় বিচারপতি ছিলেন, ওনার একটু মানে স্বনামধন্য ছিলেন। তো এগুলো আমরা একেবারেই কিন্তু আমরা দেখেছি, কিন্তু বিজেপিতে গেলে এটাই চাল চরিত্র আমরা দেখেছি। না একা মানে প্রধানমন্ত্রী থেকে নিয়ে যিনি বলতেন 50 crore কি গার্লফ্রেন্ড, কংগ্রেস কি বিধবা, বা তার ছাড়া RSS এর নেতাদের আমরা দেখেছি, দিলীপ ঘোষকে আমরা দেখেছি। তো মহিলাদের বিরুদ্ধে বা মানে ভাষাগত যে একটা সন্ত্রাস, এটা বিজেপিতে গেলে এটা ব্রেন ওয়াশিং হয় আর কি। উনি কদিন আগে একটা চ্যানেলে ইন্টারভিউতে উনি বলতে পারলেন না যে গান্ধী বা গডসে। তো যেই লোকটার মাথাটা এতটা বিকৃত বা যেই লোকটার মাথাটা এতটা বিজেপি ব্রেনওয়াশ ইতিমধ্যেই করে ফেলেছে যে গান্ধী আর গডসের মধ্যে যে ফারাক করতে পারছে না, সে তার ভদ্রতা অভদ্রতার মধ্যে ফারাক করতে পারবে বলে আমার মনে হয় না। বেশ, আমি আসবো গৌতম রায়ের কাছে। গৌতম রায়ের বক্তব্য শুনবো। না, বিষয়টা তো খুব পরিষ্কার। তুমি যেটা বললে, পশ্চিমবঙ্গের শুধু নয়, গোটা ভারতবর্ষে রাজনৈতিক মহল এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত, আমরা রাজনৈতিক কর্মী আছি, তারা খুব চিন্তিত। মানে শব্দ চয়ন, সাংঘাতিকভাবে মূল্যবোধহীনতা, সংস্কৃতি মনস্ক যে ভাবনা চিন্তা, যে দর্শন ছিল,
রাজনীতি যারা করতেন, অতীতে রাজনীতির সঙ্গে যাদের যোগ ছিল, যুক্ত ছিলেন যারা রাজনৈতিক নেতা, তাদের তো এইরকম শব্দ চয়ন তো ভাবাই যায় না, কল্পনা করা যায় না। আমি বলছি যে এটা শুধু আজকের একটা ঘটনা নয়, ইদানিংকালে এই নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্য করলে তুমি দেখবে যে সর্বত্রই একটা সাংঘাতিক ধরনের খারাপ শব্দের সমাহার ব্যবহৃত হচ্ছে, রাজনীতিবিদরা ব্যবহার করছেন, যেটা কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের ভাবনা চিন্তা দর্শনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। আমাদের তো লড়াই মতের লড়াই, নীতির লড়াই, আদর্শের লড়াই, রাজনৈতিক লড়াই। এখানে ব্যক্তিগতভাবে কোনো মানুষের সঙ্গে মানুষের বিজেপির কাছে মণিকাঞ্চন পালের কাছে আমার প্রশ্ন, এর আগে বিরোধ থাকবেই বা কেন? এক্স্যাক্টলি, দিলীপ ঘোষের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল, কখনো বারমুডা, কখনো পিতৃ পরিচয়, এভাবে যেমন আক্রমণ অভিযোগ উঠেছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে, একই রকম ভাবে উনিও এই ধরনের কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের দলের পক্ষ থেকে কিছু বলা হয় না? দেখুন, ভোট চলছে, এই বক্তব্যের দুটো পার্ট হতে পারে। একটা হচ্ছে ইলেকশন কমিশনের আইনানুগ যদি কোনো চোখে, আইনের চোখে যদি কোনো বাজে কথা বলে থাকে, যেটা ল ভেঙেছে, নিয়ম ভেঙেছে, আপনার চোখে এটা বাজে কথা না? ভাই, কংগ্রেসের কোনো কথার উত্তর আমি দেওয়া পছন্দ করি। আমি আপনাকে জানিয়ে রাখি মণিকাঞ্চন, এই বিষয়ে নির্বাচন কমিশনের যে মূল্যায়ন শালীনতার সীমা লঙ্ঘনকারী এবং কুরুচিকর। আমি বলছি, যদিও হয়ে থাকে তখন ইলেকশন কমিশন কাজ করবে, তার ইলেকশন কমিশনের বক্তা আমি নই, মুখপাত্র আমি নই, কিন্তু কোনো কথার মানসা মানে মানসিকতা কি আছে, তার বক্তব্যের কি আছে। একটা দুটো অক্ষরের একটি শব্দ আমরা বাংলায় গালি হিসাবে ব্যবহার করি, আবার খুব কাছের নিজের স্ত্রীর ভাইকেও ব্যবহার করি। আপনি যেভাবে নেবেন সেইভাবে দেবেন। এখানে অভিজিৎদা যেভাবে বিষয়টাকে রেখেছেন, যে দীর্ঘদিন ধরে এই ভোটের পরে সন্দেশখালী ইস্যুতে, নারী ধর্ষণের ইস্যুতে যখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ উত্তাল, তখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা একমাত্র শুধুমাত্র আমরা একটা প্রান্তিক মহিলাকে ওখানে প্রার্থী করেছি, রেখাপাত্রকে, তার রেট যেমনভাবে 2000 টাকা 4000 টাকা ইজ্জত বিক্রি হচ্ছে। গঙ্গাধর কয়াল একজন মণ্ডল প্রেসিডেন্ট, তৃণমূলের ইকুইভ্যালেন্ট টু ব্লক প্রেসিডেন্ট। তো একটা ব্লক প্রেসিডেন্টের ঘরে কারো এরকম বেড়ার টালির ঘর আছে? কিন্তু তার সততা নিয়ে যখন প্রশ্ন করছে, তখন সেইভাবে সেই মানসিকতা থেকে বলে যে আপনারা কেন সমর্থন করছেন একটা লাইন। আর এটা তো আমরা জানি, এখানে কৃষাণুদা আছে বা তৃণমূল, সিপিএম কংগ্রেস সবাই জানে যে তৃণমূলের একটা পাতাও নড়ে না। আজকে এত কেলেঙ্কারি, তার ভাগ আমি শেষে এটাই জানতে চাই, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ সমর্থন করছে বিজেপি প্রার্থীকে, কোন পরিপ্রেক্ষিতে বলেছে সেটা বিচার করে কথা বলতে হবে। আমার বলার এটা, বিজেপি কি বলছে আমি সেটাই তো বলছি, তো কোন পরিপ্রেক্ষিতে আপনি যেভাবে আপনারা সমর্থন করছেন, আমি তো বললাম কোন পরিপ্রেক্ষিতে বলেছে, আগে সেটা বিচার করে বলতে হবে। আপনারা কি বিচার করছেন? আমরা তো ঠিকই বলেছে, আপনারা মনে করছেন ঠিক আছে, তো সেটাই জানতে চাই। আমি আসবো কৃষাণুর কাছে। কৃষাণু, এখনো বলছেন যে ঠিকই বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিভাবে দেখছেন? যেরকম জসমিন মানে যেরকম পার্টিতে গেছেন, যেরকম সংস্কৃতির মধ্যে উনি লালিত পালিত হচ্ছেন, তো সেরকমই আছেন উনি, নতুন তো কিছু নয়। একটু আগে আমি দেখুন, রাজনীতিতে প্রত্যেক দলেই খারাপ লোক থাকে, মুখ খারাপ করার লোক থাকে। আমাদের দলেও দু একবার কেউ বলে দেন, তখন আমাদের দলীয় পর্যায়ে আমরা মুখপাত্ররা এসে ক্ষমা প্রার্থনা করি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাদের হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। আমার নেত্রী বলেছেন, হ্যাঁ, যে যখন রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের রাজ্যের এক বড় নেতা তিনি বলেছিলেন। তো দেখুন, ভুল ত্রুটি কেউ করলে ক্ষমা মার্জনা করতে হবে। আমি কখনো বলবো না যে এর আগে সবাই ধোয়া তুলসী পাতা ছিলেন। বামফ্রন্ট আমলে একের পর এক এই রত্ন মন্ত্রীরা বা নেতারা দেখেছি, এই মহিলা সংক্রান্ত উক্তিগুলো দেখেছি। তো সুতরাং এখন গো বেচারা সাজলে হবে না। এবার আসি এই যে এই পদার্থটি, একে মানুষ বলতে তো আমার লজ্জা করছে। কেন, আমি মানুষ হলে ইনি মানুষ নন, আর ইনি যদি মানুষ হয় তাহলে আমার নিজেকে মানুষ বলতে লজ্জা করবে। তো এই যে পদার্থ, কি গাঙ্গুলি না কি না, উনি তো বিচার চোর। উনি এতদিন বিচার চুরি করেছে। বিচার কিভাবে চুরি করেছেন এখন তো বারবার প্রকাশিত হচ্ছে। এখন উনি কিছুদিন আগে বললেন, যখন উনি বিচারপতি আসনে বসতেন তখন উনি বিজেপির সাথে যোগাযোগ রাখতেন এবং বিজেপি ওনার সাথে রাখতো। আবার কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিতে গিয়ে উনি বললেন ওনার সিপিএমের সাথেও যোগ ছিল, সিপিএম ওনাকে যাদবপুরের আসন অফার করেছিল, উনি প্রার্থী হতে যাচ্ছিলেন। তো সুতরাং উনি এই জজিয়তির কাজ করতে গিয়ে উনি একাধিক রাজনৈতিক দলের সাথে এই বিচারের বিনিময়, বিচারকে পণ্য করে উনি সেখানে লেনদেন করছিলেন। তো এই বিচার চোর এই পদার্থটি
এর সম্পর্কে যত কম বলা যায়। কিন্তু আমার বৃহত্তর একটা প্রশ্ন আছে, আমার বৃহত্তর প্রশ্ন যে এই যে জাজদের যারা নিযুক্ত হয়, জাজরা যে জাজ তৈরি করা হয়, এই যে কলিজিয়াম সিস্টেম যারা করেন, দেশের আইন মন্ত্রকের একটা সেখানে সে থাকে, আর এই মানে একটা কোর্টের কলিজিয়াম আছে, জাজেদের কলিজিয়াম, তারাই জাজ করে। তারা কিরকম মানে বিগত 7-10 বছর ধরে কিরকম মানুষজনকে এই কলিজিয়াম, এই জাজ তৈরি করছে, যাদের বিচার সুপ্রিম কোর্টের মাপকাঠিতে বারবার ফেল করে, যারা বিচারপতির আসনে বসে বিচারকে পণ্য করে বেচা কেনার কাজ করেন। তো এই পদার্থ, এই দানবীয় একটা মানসিকতার লোক, এই তো আসরি শক্তির এই পদার্থটিকে যত তাড়াতাড়ি আমরা শুনবো একটা ছোট্ট বিজ্ঞাপনী, বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যেমন নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের জন্য আবেদন জানিয়েছে, তার পাশাপাশি রাজনৈতিকভাবেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আমরা শোনাবো। আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি, শুনেছেন আপনি মুখের ভাষা। অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে। যে মহিলা বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ মাইনের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি, কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম, তুমি যার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। ক্ষমতা আছে অভিজিৎ বাবু, আপনার দামটা তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট, আপনার দামটা তো জনসমক্ষে। আমি আসবো মণিকাঞ্চন পালের কাছে, কি উত্তর রয়েছে? অভিজিৎ বাবু কথা বললেন, তার কথা শুনে কিষাণুদা দানব অমানুষ যাচ্ছে তাই বলে চলে গেল। দেখুন, বিষয় এখানে অভিজিৎ বাবু মমতা ব্যানার্জিকে কি বলেছে সেটা নয়। যে ছবিটা অভিষেক ব্যানার্জি দেখাচ্ছিলেন, এটা তো সৌজন্যতার ছবি। একজন প্রাইম মিনিস্টার হয়ে একজন চিফ মিনিস্টারকে নমস্কার করে অভিবাদন করছে, তো ভালো জিনিস। এতে দামের কি আছে? কোন ছবিকে আমি বললাম না, আমি শুরুই করলাম কি, কোন পরিপ্রেক্ষিতে কথা বলছে সেটাকে ধরতে হবে। অ্যাকচুয়ালি বিষয় হয়েছে, যত দিন যাচ্ছে না, ভোট যত এগোচ্ছে, ভিমরি খাচ্ছে, বাইপোলার মুড ডিসঅর্ডারে তৃণমূল কংগ্রেস ভুগছে। কখন কি বলবো? যখন উত্তরবঙ্গে ভোট থাকলো তখন বললো সিএ বাতিল করে দেবো, আবার এই বনগায় গিয়ে অভিষেক ব্যানার্জি বললো যদি নিঃশর্ত দেয় তাহলে আমরা সিএ মেনে নেব, আবার আজকে নাকি সিএ নিয়ে কথা বলেছে। কখন কি বলছে? আমি বারবার বলছি, যেটা তৃণমূল কংগ্রেস চাইছে, সন্দেশখালী চাকরি নিয়োগ, বিভিন্ন দুর্নীতি যখন জড়িত, মানুষের অ্যাঙ্গেল ডাইভারশন করে দিতে চাইছে। মানুষ যাতে ডাইভারশন করার জন্য আজকে এই শোকজের নোটিশ পাওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী তিনি কি বলছেন? পিছিয়ে পড়া গরিব দরিদ্র মহিলা, তাকে একটা দর বেঁধে দিয়েছিলেন 2000 টাকায়, তারা নাকি তাদের বক্তব্য পাল্টে ফেলে। 2000 টাকা, উনি সব কিছুরই একটা দাম ধার্য করেন 2000 টাকা। আমি সেই জন্য জানতে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি, তোমার দাম কত, তোমার দর কত, তোমার রেট কত? তুমি তো 8 থেকে 10 লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছো। এই চাকরি বিক্রি করার পরিপ্রেক্ষিতেই এই কথাটা এসেছিল, আমি অন্য কোনো রেটের কথা জানতে চাইনি। সুতরাং এই বেলাগাম কথা নয়। ওনারা, আমি শুনেছি ওনারা ইলেকশন কমিশনে আমার নামে অভিযোগ করেছেন, ইলেকশন কমিশন জানতে চান। আমি পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো আমি আসলে কি বলেছিলাম এবং তার কি অর্থ। আমি সকালে সিঁড়ি পাই, তাহলে রিপ্লাই দেবো। এই অনড় অবস্থানকে কিভাবে দেখছেন কৃষ্ণ? বললাম তো, নির্লজ্জ বেহায়া। মানে এর আগেও তো, মানে বেহায়ার তো একটা লিমিট হবে তো। উনি যেটা ভারতবর্ষের সংবিধান, জাতির জনকের ছবি পেছনে নিয়ে এতদিন বিচারদান করলেন 7 বছর, 2017 থেকে 2024 ফেব্রুয়ারি অবধি,
তারপরে উনি সেটা বিভেদ করতে পারছেন না যে নাথুরাম না মোহনদাস করমচন্দ গান্ধী। তো সুতরাং এই ব্যক্তিকে নিয়ে কি মূল্যায়ন করব, এই ব্যক্তিকে নিয়ে কিসের মূল্যায়ন করব? এই ব্যক্তির মূল্যায়নের স্তর কি? এই ব্যক্তি তো বিকৃত একটা, বললাম তো দানবী মানসিকতার পরিচয়, এবং এটাকে ব্যক্তি বলাও তো আমার নিজেকে অপমান করা হবে। কৃষাণু যে কথা বলছেন তার পাল্টা যুক্তি রয়েছে বিজেপির কাছে, আমরা সেই যুক্তি শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে শোকজের জবাব দেওয়ার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি তারপরেও কিন্তু তিনি তার নিজের অবস্থানে অনড় থেকেছেন। শুনবো এই বিষয়ে কি মনে করছেন সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। না, বিষয়টা তো খুব পরিষ্কার, বিষয়টা তো মনে করার কিছু না। আমি বলছি যে না, যেটা বিজেপির বক্তব্য যে কোন প্রেক্ষিতে বলছেন সেটা গুরুত্বপূর্ণ। প্রেক্ষিত গুরুত্বপূর্ণ বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমার মুখ দিয়ে এরকম শব্দ অতীতে, আমি বলছি অতীতে অনেক ঘটনা ঘটতে পারে, এটা তো নির্ভর করে ব্যক্তিগত রুচির উপরে। আমি এমন কথা বলবো কেন, এরকম সংস্কৃতি অ্যাবসলিউটলি উত্থাপন করব কেন, সংস্কৃতিটাকে এইরকম জায়গায় নিয়ে যাব কেন যে আমার ব্যক্তিগতভাবে মানুষ আমার সম্বন্ধে মনে করে যে আমার এই কথাটা না বললেই ভালো হতো। প্রেক্ষিতটা অন্য জিনিস, প্রেক্ষিতটা উনি অন্যভাবেও বলতে পারতেন। উনি বলতে পারতেন যে সন্দেশখালীতে অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, জমি চুরি হয়েছে, ভেড়ি দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুমবাজি হয়েছে, মহিলাদের উপর নির্যাতন হয়েছে, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে, এবং সেই প্রতিবাদ প্রতিরোধ ঠিক হয়েছে। এবং সন্দেশখালীর যে মহিলাদের প্রতিরোধের যে ধারা এবং প্রতিবাদ যেভাবে তারা অ্যাবসলিউটলি স্ফুরিত ঘটেছে, স্ফুলিঙ্গ উদ্ঘাটিত হয়েছে, সেটাকে আমি সমর্থন করি, বলতেই পারতেন, কারো কোনো আপত্তি ছিল। প্রশ্ন হচ্ছে আমি যার সম্বন্ধে বলছি তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, ব্যক্তিগতভাবে একজন মানুষ হতে পারেন, মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন। আমার সংস্কৃতিকে তো ধারণ করছি আমি, বুঝতে পেরেছি। আমার চিন্তা আমার ভাবনাকে তো ধারণ করছি আমি। আমার তো লড়াই নীতি, আমার লড়াই আদর্শের। আমি কি করব আর কোন নীতি আদর্শের বিরুদ্ধে আমি বলতে চাইছি, আমি মানুষকে কি কিভাবে দেখছেন বিজেপি? না, আমরা তো ছোটবেলা থেকেই দেখে এসেছি যে বাসে বা অটোতে লেখা থাকে, ট্রেনে লেখা থাকে আপনার ব্যবহার বা আপনার আচরণ হচ্ছে আপনার পরিচয়। আর রাজনীতির ক্ষেত্রে যেটা হয়, আপনার আচরণ, আপনার শব্দ চয়ন আপনারও পরিচয়, আপনার যে দলকে রিপ্রেজেন্ট করছেন তারও পরিচয়। আমরা দেখেছি তো বিজেপির একজন ইউপির একজন নেতা তখন সার্ভিং সিএম মায়াবতীকে বলেছিলেন যে মায়াবতী নাকি পুরুষ না মহিলা, এটা খুব ফারাক করা, খুব ডিফারেন্স। তো এই ধরনের ভাষা আমি এর আগেবারও বলেছি যে বিজেপির এটাই কালচার, বিজেপির এটাই ট্রেন্ড। আর আপনি যে বলছেন যে উনি শোকজটাকে খুব একটা তোয়াক্কা করছেন না, এটাও বিজেপির ট্রেন্ড। দিলীপ ঘোষ মানে যদি শোকজ যদি আপনি চিঠি জমা করবেন একটা বই হয়ে যাবে, কিন্তু কই দিলীপ ঘোষ বেলাগাম। কারণ হচ্ছে যে তার ওপর থেকে বলা থাকে আপনি যত এই ধরনের কুরুচিকর মন্তব্য করবেন আপনার দলে প্রমোশন হবে, আপনি মিডিয়া টিআরপি পাবেন, বিজেপিতে বড় পদ পাবেন। আর এটা এক ধরনের মানে এই অ্যাটলিস্ট বাংলায় আমরা বলে থাকি, মানে বাঙালের মানে বেঙ্গলের বাইরে যখন যাই তখন বলে যে বাঙালি বাবু। তো সেই জায়গাটা মানে বাঙালিকে একটা ভদ্র হিসাবে পুরো দেশ দুনিয়া কনসিডার করে, সেই জায়গায় যদি আমরা এই জিনিসটা হারিয়ে নিই এটা খুব দুর্ভাগ্যের। পশ্চিমবঙ্গের সংস্কৃতির খুব অবদান হচ্ছে, কোনো সন্দেহ নেই। বলবেন মনিকাঞ্চন? দেখুন, বিষয় হচ্ছে সবাই বলে যাচ্ছে, এক সুরে কথা বলছে, ভালো লাগছে দেখে। বিরোধীরা এক হচ্ছে, ইন্ডিজোট যতই নাটক করুক ইন্ডিজোট এক হচ্ছে, ভালো স্ট্রং অপোজিশন দরকার। বিষয় যেটা হচ্ছে যেখানে এই দেশেই আমরা দেখেছি প্রধানমন্ত্রী, এই রাজ্যেই আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে তুই তুকারি করতে, কোন হরিদাস আপনাদের সময় আমি কথা বলছি। বিষয় যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যেটা করছে, আমি বারবার বলছি যে কথাটি বলেছেন অভিজিৎ দা, যে প্রত্যেকটা কিছুর একটা রেট আছে। আপনাদের তৃণমূলের নেত্রীই বলেছে যে তোমরা নাও 25% রাখো, 75% পৌঁছে দাও। আমরা বলিনি। প্রত্যেক চাকরি, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বুক ঠুকে বলতে পারলো না উনি যে রেটের কথা বলেছেন আমরা কোনো চাকরির জন্য আমাদের কোনো নেতা কোনো টাকা নেয়নি। এই পরশুদিনের ঘটনা, গাজলের একটা পঞ্চায়েত প্রধান মুজাব্বেল হোসেন, সে একজনের কাছে স্কুলে চাকরি দেবে বলে 12 লাখ টাকা নিয়েছে। চরিত্রের জন্য তো এখানে কারো বাজে ইন্টেনশনে কথা বলা হয়নি, বলেছে যে প্রত্যেকটা চাকরির জন্য কালীঘাটে আমি 10 সেকেন্ড ইন্টারাপ্ট করছি। না,
একটু আগে মনিকাঞ্চন বাবু, তোমাদের নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাপ তুলে কথা বলেছে, মা তুলে কথা বলেছে, তোমার সাথে আমার একটু আগে আমার ছিলেন যে আমি জানি না কোন পরিপ্রেক্ষিতে বলছেন, এখন এক্সপ্লেনেশন যে দিচ্ছেন তোমরা টাকাটা নাও কি নাও না, কালীঘাটে টাকাটা যাও কি যাও না, এটা প্রশ্নের উত্তর বক্তব্যটা শুনি। বিষয়টা হচ্ছে না, তুমি তো বলতে পারতো তৃণমূল চাকরি চুরি করেছে, বলো অসুবিধা বিষয়টা হচ্ছে যে যাই বলুন কোনো চুরি প্রমাণিত হয়নি, সেগুলো তদন্ত সাপেক্ষ, সেগুলো বিচার প্রক্রিয়ার অন্তর্গত আছে। কিন্তু শুভেন্দু অধিকারী 5 লক্ষ টাকা মুড়ে নিয়েছে, আমরা কিন্তু সবাই টিভির পর্দায় দেখেছি। সেই বিষয় কিন্তু এই যে পদার্থটি তার মূল্যায়ন আলাদা ছিল, এটা আমরা শুনেছি। এখন বিষয়টা হচ্ছে যে 2000 টাকার কথা বলা হচ্ছে, সেই 2000 টাকাটা তো তাদের নেতারাই স্টিং অপারেশনে বলেছেন, আমরা তো সেটাকেই কোট করেছি, আমরা তো এটা বলিনি, এটা তাদের নেতৃত্বই একে অপরকে বলেছেন, এবং একজন নেতা নয় একাধিক নেতা বলেছেন। প্রথম কথা সেটা আছে, সেটাকে ঢাকা এখন এই যে কে মানে স্তর থাকে তো একটা নেতা, নিশ্চয়ই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এইটা একটা লেভেল আছে, আর কোথাকার কে পদার্থ কালকে কে চিনবে না, জানবে না, কেউ কোথায় হারিয়ে যাবে। এবং না না একটা জিনিস আমি অ্যাড করি, এদের নেতা দিলীপ ঘোষ মা দুর্গার বাপমায়ের ঠিকানা নেই বলেছিল। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, আপনারা সকলেই জানেন গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঝাড়গ্রামে দাঁড়িয়ে বলেছিলেন যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, আমি হলদিয়ায় দাঁড়িয়ে তার যাবতীয় জবাব দেব। আজকে হলদিয়ায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি জবাব দিয়েছেন আমরা একবার শোনাবো দর্শকদের। আমরা এই বক্তব্য আমরা শোনাবো দর্শকদের। আপনারা সকলেই জানেন গতকাল শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যটাও কতটা সুরুচিপূর্ণ ছিল তা নিয়ে কিন্তু গতকালও রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা হয়েছিল। মনিকাঞ্চন, আপনার মনে হয় যে সেই বক্তব্যটাও যথেষ্ট সঠিক ছিল? দেখুন, আমি বারবার বলছি না কোন প্রেক্ষিতে আমার বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস যত ভোট হচ্ছে আর সন্দেশখালী নিয়ে লেজে গোবরে হয়ে গেছে, এই লেজে গোবর থেকে কি করে বেরোতে হবে সেই চিন্তা করছে। বারবার বলছে যে এই যে ফেক ভিডিওর কথা তৃণমূল প্রতিনিধি বললেন, যে একটা ভিডিও যেখানে সত্যি কথা, কোনো কথাই না, আমি কোনো কথাই হয়নি, কোনো ভিডিও আজকে হাইকোর্ট কি রায় দিয়েছে। তো সুতরাং মানুষের দৃষ্টি ঘোরাতে হবে। আমরা একবার শুনে নেব শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী, যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না, আগে অজন্তার হাওয়াই চটি পরতো, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয়। আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে। এই নাট্যকার, এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল, গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। নন্দীগ্রামও পড়েনি, হলদিয়াও পড়েনি। মমতা ব্যানার্জি, আপনি বলেছেন নন্দীগ্রামে আমরা ছিলাম না, আমি এর উত্তর 23 তারিখ নন্দীগ্রামের মাটিতে দেব, 41 জন শহীদ পরিবারকে রেখে দেব। প্রত্যেকবারে ভাঙা রেকর্ড আপনি বাজান। আপনি যা যা অপকর্ম এই রাজ্যে করেছেন, আপনার পরিবারের 38টা প্লট কালীঘাটে হয় কি করে? আপনি 2 কোটি বেকার তৈরি করেছেন। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির নিজস্ব ফান্ড 200 কোটি টাকা রেখে দিয়ে গেছিলাম আমরা। আমার আগের চেয়ারম্যান লক্ষণ বাবু 100 কোটি মতো, আমি সেটাকে বাড়িয়ে 200 কোটি রিজার্ভ ফান্ড। আপনি ট্রেজারি লিংক করে এই টাকাটা তুলে নিয়ে চলে গেছেন ভাতা ভর্তুকি দেওয়ার জন্য, খেলার মেলা করার জন্য। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। গতকাল বলেছিলেন আজ অর্থাৎ 16 তারিখ বলেছিলেন 17 তারিখ কিছু একটি বিস্ফোরণ ঘটাবেন তিনি।
বিস্ফোরণ, আমরা এই ধরনের অভিযোগ কিন্তু আগেও শুভেন্দু অধিকারীর মুখে বা বিরোধী অনেক নেতার মুখেও শুনেছি। আর তারপরে আজকে আবার বললেন 23 তারিখের কথা। কি তার বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা আমরা শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি সংক্ষেপে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সম্পর্কে প্রত্যেকের প্রতিক্রিয়া শুনতে চাইবো। প্রথমে সিপিআই গৌতম রায়। শুভেন্দুবাবুর সম্বন্ধে কি বক্তব্য রাখবো বলুন তো? তার কারণ হচ্ছে শুভেন্দুবাবু তো দল করতেন তৃণমূল, চলে এসছেন এখন বিজেপির মুখপাত্র, বিরোধী দলনেতা। তো এই আয়ারাম গয়ারাম দলবদ্ধদের নিয়ে আমি কি বক্তব্য রাখবো? এদের তো ব্যক্তিগতভাবে, এদের নীতিগতভাবে, আদর্শগতভাবে এদের স্বাভাবিকভাবেই ওই ওয়াশিং মেশিনে যাওয়া আর বুঝতে পেরেছি। কংগ্রেস এই মধ্যেই সিপিআই একেবারেই বিতশ্রদ্ধ এবং এই বিষয়ে কিছু বলতে চাইছে না। কংগ্রেস কেতন জয়সওয়াল, এর আবার একটা নতুন তারিখ 23 মে। না না, তারিখে যাচ্ছি না আমি, চটির কোম্পানিতে যাচ্ছি। মানে চটির কোম্পানি উনি আগে কি পড়তেন এখন কি পড়ছে সেই লোকটাই বলতে পারবে যে একসময় ওনার দিন সারা দিনে হয়তো 3 বার পা ধরে প্রণাম করতো, তবেই তো চটির কোম্পানি দেখতে পেরেছে। আরেকটা কথা, আজকে শুভেন্দু অধিকারী যেসব কথাবার্তা, এই ভঙ্গিমায় কথাবার্তা বলছেন, তো উনি তো ট্রেন্ড হয়েছেন তৃণমূলের ঘরে, তো সেটা তৃণমূলের দায়িত্ব থেকে যায়। আর চটির কোম্পানি উনি নিশ্চয়ই চটি ওনাকে হয়তো মুখ্যমন্ত্রীকে চটি গিফট করেছেন বা দিনে 3 বার করে প্রণাম করেছেন বলেই চটি। মনিকাঞ্চন পাল এর আগে কালকে বললেন কত কি নাকি বোমা ফাটাবেন, আজকে তো পর্বতের মুশিক প্রসব। সময় যায়নি এখনো সময়, মানে আবার 23 তারিখের তারিখ পে তারিখ। আমি একটা কথা বলতে চাই, আজকের ডিবেটে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি যারা আছে তারা যে যুক্ত হচ্ছে, অপোজিশন তৈরি হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে একে এক একজন দরকার। এই যে এতদিন ধরে ভোটের লড়াই করছে, নাটক করছে, এই নাটকটা আজকের ডিবেটে ক্লিয়ার হয়ে গেছে। মমতা ব্যানার্জির তৃণমূল তো বলবেই না, হতাশার আমাদের কিছু নেই, তৃণমূল তো বলবে না। দেখবো আর কি, এই তো মানে সতীশ সামন্তর মাটি থেকে গিয়ে যে গুজরাটি প্রভুদের কাছে মাথা নুইয়েছে, যে পুরো তাম্রলিপ্ত সরকার সেই আন্দোলন সবের একদম ভুলুণ্ঠিত করে দিয়েছে। তো এই যে দুটো, তার মধ্যে শুভেন্দু অধিকারী এবং আরেকটি পদার্থ, এই দুজনে মিলে যেভাবে গুজরাটি প্রভুদের সেই গোবলায় সংস্কৃতি থেকে গুজরাটি প্রভুদের সংস্কৃতি বাংলায় আমদানি করছে, তো সেটাই তো আমরা দেখছি, সেটাই তো দেখছি, সেটা আমরা তো দেখছি, সে দেখেছি তো। রবীন্দ্রনাথকে উল্টো করে দিল, রবীন্দ্রনাথকে উল্টো করে দিল, ভেঙে দিল, রবীন্দ্রনাথকে উল্টো করে দিল। ভোটের আগে শহরে ফের উদ্ধার টাকা। এজেসি বোস রোড থেকে উদ্ধার হয়েছে 12 লক্ষ টাকা, এমনটাই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি ভোটের সময় যে টাকা উদ্ধারের কথা এর আগেও আমরা দেখেছিলাম, এবং আবার সেই অভিযোগ উঠে এলো এবং সেই ঘটনায় এজেসি বোস রোড এলাকা থেকে উদ্ধার হয়েছে 12 লক্ষ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কতজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়, কি খবর উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হরিশ কুমার এবং রাহুল চৌরাশিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে লোকসভা ভোট চলছে এবং আগামী 1 তারিখে লোকসভা ভোট রয়েছে কলকাতা উত্তর দক্ষিণে। এবং তারই মধ্যে যেটা দেখা গেল যে এজেসি বোস রোড থেকে, সেখান থেকে 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং দুজনের কাছ থেকে আলাদা আলাদা করে, একজনের কাছ থেকে 5 লক্ষ এবং একজনের কাছ থেকে 7 লক্ষ। যখন ফ্লাইং স্কোয়াড টিম পুলিশের তারা যখন টল দিচ্ছিল, সেই সময় এই দুজনকে তারা লক্ষ্য করে এবং তাদের হাতে একটি ব্যাগ থাকে এবং সেই ব্যাগ লক্ষ্য করে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ব্যাগে কি আছে, তারপর দেখা যায় যে তাতে টাকা আছে। তবে কোনো রকম সদ উত্তর দিতে পারেনি, বা এই টাকার থাকার জন্য এই ইলেকশনের সময় যদি কেউ টাকা নিয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে ডকুমেন্টস রাখতে হয় এবং তারা কোনো ডকুমেন্টসও দিতে পারেনি। এবং তারপরেই তাদেরকে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 12 লক্ষ টাকা ইতিমধ্যেই সিজ করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ভোটের মুখে ফের টাকা উদ্ধার হলো, 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এজেসি বোস রোড এলাকা থেকে এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই টাকা কোথা থেকে তারা নিয়ে আসছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার বিষয় ছিল। গোটা বিষয়টি জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের সঙ্গে বাংলা বলছের এই আলোচনায় আজকে উপস্থিত ছিলেন মণিকাঞ্চন পাল, কৃষাণু মিত্র, কেতন জয়সওয়াল, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।